নর্মদার রেবা নামের আরেকটি কারণ এই যে ভিত্তা শৈলঞ্চ বিপুলং প্রজাত্তে এবং মহর্ণবং ভ্রাময়ন্তি দিশঃ সর্বা রবেন মহতা পুরা প্লাবয়ন্তি বিরাজন্তি তেন রেবা ইতি স্মৃতা। অর্থাৎ নর্মদা নদী পর্বত ভেদ করে বিপুল হর্ষে উচ্ছল গতিতে মহার্ণবের দিকে ধাবিত হলেন। তিনি যখন মহার্ণবে পতিত হন, মহারবে দিক দিগান্ত বিভ্রান্ত ও প্লাবিত করে প্রবাহিত হয়েছিলেন। এই জন্য নর্মদার নাম হয়েছিল রেবা। এছাড়া এর একটি যৌগিক অর্থও আছে। রামায়ণের যুগে এই অমরকণ্টক পর্বতকে বলা হতো ত্রিকুট পাহাড়। যোগশাস্ত্রে ইড়া পিঙ্গলা সুষুম্নার সংযোগস্থলকে বলা হয় ত্রিকুটি। ত্রিকুটি হতেই জীব চৈতন্যের ধারা যখন সহস্রার স্থিত সচ্চিদানন্দ ব্রহ্মসাগরের সঙ্গে মিলিত হয়ে যায়, তখন মহা উদ্গীত নাথ প্রকট হয়। নর্মদা তটে সাধনা করলে সাধক সহজেই মহা উদ্গীতনাথ বা রবের সন্ধান পায়। সেই গূঢ় অর্থেই নর্মদার সিদ্ধ নাম রেবা। আমি জিজ্ঞাসা করলাম, বেদে কি এই রেবা নাম আছে? বললেন, আমার জানা নেই, বেদ আমি পড়িনি, আপনার মহাগুরু পিতাজির কাছ থেকে জেনে নেবেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি করে জানলেন আমার বাবা বেদজ্ঞ? হাসতে হাসতে তিনি উত্তর দিলেন, নর্মদা মাইকি কৃপা আসে। একজন সত্যকারের সাধুর দর্শন পেলাম। সুমেরদাসজি সাধুকে আলিঙ্গন করে উঠে পড়লেন। ভাস্করজি, আভি চলেঙ্গে। আমি প্রণাম করার উপক্রম করতেই বললেন, থাক থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করুন মহামণি মার্কণ্ডেয়কে। তার আশীর্বাদ না পেলে নর্মদা মায়ের রহস্য কেউ জানতে পারে না। দিব্য নর্মদা মন্দিরের দিব্য তোরণের দ্বারই হলেন মার্কণ্ডেয়। তিনি নিজে মুখে বলেছেন, সেই স্বমহিমায় নিত্য প্রতিষ্ঠিতা মহাতটিনীর বক্ষে আমি দেখলাম একার্ণবে ভ্রমত্তেকা চন্দ্র নিভাননা দেবীকে। মহাবিস্ময়ে প্রশ্ন করলাম, কে তুমি মা? তুমি কি বেদমাতা গায়ত্রী কিংবা বাগদেবী সরস্বতী? তুমি কি সাগরোত্থিতা লক্ষ্মী অথবা শিখরবাসিনী উমা? তুমি কি সরিতদ্বরা সর্গমন্দাকিনী অথবা কালরাত্রি করালিনী? সেই দেবী আমাকে অভয় দিয়ে বললেন, প্রতিকল্পান্তে প্রলয় পয়োধি নীরে সেই অন্তবিহীন একার্ণবে একাকী যখন সন্তরণ করতে থাকবে, তখন আমিই তোমাকে রক্ষা করব। আমি হলাম রুদ্রোত্তেজে সমুদ্ভূতা পাপহরা স্রোতস্বতী অমৃতময়ী নর্মদা। মার্কণ্ডেয় আশ্রম হতে ফিরে ধর্মশালায় আহারাদি সেরে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বেলা 4টা নাগাদ পুনরায় বেড়াতে গেলাম একা একা মৎস্যেন্দ্রনাথের মন্দিরের দিকে। মন্দিরের দক্ষিণ দিকে দেখলাম আগের দিনের মতোই 10-12 জন নাগা ধুনি জেলে বসে আছেন। নিজেরা যে যার চিন্তায় মত্ত আছেন। আমার দিকে কেউ ফিরেও তাকালেন না। মন্দিরের পেছন দিকে একজন বসে আছেন। তিনি ইশারায় আমাকে কাছে ডাকলেন। বললেন, মন্দিরের গর্ভগৃহে যে জটাজুট দীর্ঘদেহী মহাপুরুষ বসে আছেন, তিনি স্বেচ্ছায় বাক্যালাপ না করলে তার কাছে যাবেন না। পূর্বাশ্রমে উনি মহাবিদ্বান ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি। দীর্ঘ 50 বৎসর কাল ধরে উনি নর্মদা পরিক্রমা করছেন। নর্মদা মেয়ের দর্শনও পেয়েছেন। এমনিতে কারোর সঙ্গে কথা বলেন না। অন্তরঙ্গ শিষ্যরাও ভীষণ ভয় করেন। মাঝে মাঝে রুদ্ররূপ ধারণ করেন। চিমটা প্রহারে ভক্ত বা দর্শনার্থীকে জর্জরিত করে ছেড়ে দেন। এই জন্য আপনাকে সাবধান করে দিলাম। আপনার অল্প বয়স, এই বয়সে কৌতূহল এবং প্রগল্ভ জিজ্ঞাসা অনেক থাকে। আমি তাকে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, মহাত্মাকে আমি কোনো মতেই বিরক্ত করব না। সামনের দিকে এসে দেখি মহাত্মা গর্ভগৃহ হতে বেরিয়ে এসে বসে আছেন। আমাকে ডেকে কাছে বসতে বললেন। ভয়ে ভয়ে কাছে এসে প্রণাম করলাম। চমকে গেলাম। তিনি হাসি মুখে আমাকে বলছেন, কোই পুছনা হ্যায় তো পুছিয়ে, নর্মদা মাই আপকা মঙ্গল করেগা। আমি জিজ্ঞাসা করলাম, মহামুনি মার্কণ্ডেয়কে সপ্তকল্পান্তজীবী বলা হয়, এই সপ্তকল্প কি কি?
উত্তর দিলেন, এই সপ্তকল্প হল মায়ূর, কৌর্য, পুর, কৌশিক, মাৎস্য, দ্বিরদ ও বরাহ। এক এক কল্পের শেষে পৃথিবীর বুকে মহাপ্লাবন দেখা দিয়েছে, প্রলয়ের অবস্থা। আমি বললাম, সেই সব প্রলয়ে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও কেবল মার্কেন্ডেয় মুনি বেঁচেছিলেন বা আজও বেঁচে আছেন, এই বা কেমন কথা? সমগ্র সৃষ্টি যখন একাকার হয়ে গেছে, সেই সময় শুধু নর্মদা তার আপন বৈশিষ্ট্য বজায় রেখেছেন, আর মার্কণ্ডেয়কেও আশ্রয় দিয়েছেন। এ কি শুধু ধর্মীয় বিশ্বাস বা সংস্কার মাত্র? তিনি বললেন, মহাকুমারী নর্মদামায়ী সৃষ্টি ও সভ্যতার বিধাত্রী ও পালয়ত্রী দেবী। ওই অতীন্দ্রিয় রহস্য বুদ্ধির ঘাটে বসে ধারণা করা যাবে না, তপস্যা চাই। নাগা সাধুদেরকে বিস্মিত করে তিনি বলতে লাগলেন, এই নর্মদা তীরেই সুপ্রাচীন চেদি রাজ্য ছিল। সেখানকার একজন রাজা ছিলেন শিশুপাল। মহাবীর রাবণজয়ী কার্তবীর্যার্জুনের প্রাচীন মাহিষ্মতী নগরীও এই নর্মদা তটে। বিন্ধ্য পর্বত ও সাতপুরা পর্বতের মধ্যে প্রবাহিত এই নর্মদা তটেই লেখা হয়েছে প্রাচীন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির জীবন্ত ইতিহাস, যা অশেষ গবেষণার দাবি রাখে। আনন্দের কথা, নর্মদা মায়ের ইচ্ছায় এই শতাব্দীর আরম্ভ থেকেই দেশ বিদেশের বহু গবেষক পণ্ডিত নর্মদা উপত্যকার প্রাক ইতিহাস, ভূতত্ত্ব ও নৃতত্ত্ব সম্পর্কিত যাবতীয় আবিষ্কারের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। আমরা নর্মদার তটবাসী সন্ন্যাসীরা আধ্যাত্মিক পথে মহাসিদ্ধির নানাবিধ স্তর উদ্ঘাটনের জন্য সাধনা বা গবেষণায় রত আছি। তেমনি নর্মদার বহিরঙ্গ দিক নিয়ে নানা তথ্য উদ্ঘাটনে ব্রতী আছেন সত্যানুসন্ধানী পণ্ডিতরা। 1905 সালে বিশ্ববিখ্যাত ভূতত্ত্ববিদ আমার বন্ধু মিস্টার পিলগ্রিম নর্মদা তীরে খনন কার্য চালিয়ে এক প্রস্তর কুঠার আবিষ্কার করেছেন। তিনি নিজে এবং অন্যান্য ভূতাত্ত্বিকরা দৃঢ় নিশ্চয় হন যে এটি কোনো প্রাকৃতিক প্রস্তর নয়। এটি হলো আদি প্রস্তর যুগের মানুষের হাতে তৈরি, সে যুগের ব্যবহারযোগ্য প্রস্তরাস্ত্র। পিলগ্রিমের এই ঘোষণার পর আমাদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেকবার এই নর্মদা উপত্যকার প্রাগৈতিহাসিক সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন। ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যুক্ত অভিযানে অনেক নতুন তথ্য জানা গেছে। তোমাদের দেশের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একদল গবেষক এই অমরকণ্টক থেকে নরসিংহপুর পর্যন্ত নর্মদা উপত্যকার পূর্বাঞ্চলে অনুসন্ধান করেছেন। পুনা রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা পশ্চিমাঞ্চলে মহেশ্বর এলাকায় অনুসন্ধান চালিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছেন। গবেষকরাও বিশেষ উৎসাহে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত এইভাবে যত গবেষণা হয়েছে তাতে সবাই কৃতনিশ্চয় হয়েছেন যে নর্মদার তীরে তীরে যে মানব সভ্যতা তা 5 লক্ষ বছরেরও পুরাতন। নর্মদা উপত্যকার বিভিন্ন স্থানে মাটির বিভিন্ন স্তর থেকে তারা উদ্ঘাটন করেছেন পুরাপলীয় যুগের বহু প্রস্তরাস্ত্র এবং জান্তব ফসিল। প্রমাণিত হয়েছে যে এই উপত্যকা পুরাপলীয় মানব সভ্যতার এক বিশিষ্ট আধার। বিশ্ব মানব সভ্যতার আদি বিকাশ মধ্য ভারতের এই নর্মদা তীরেই মূর্ত হয়েছে বলে অনেক পণ্ডিতের ধারণা। সেই আদিমকালের প্লাবন ও প্লাবনোত্তর যুগ মিলিয়ে নর্মদার ভূত্বকে 7টি বিভিন্ন স্তর আবিষ্কৃত হয়েছে। প্রতিটি স্তরের মধ্যেই পুরাপলীয় মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। 7টি স্তর, 7টি কল্প। সেই যে একটু আগেই বলেছি, শাস্ত্র বর্ণিত মায়ূর, কৌর্য, পুর, কৌশিক, মাৎস্য, দ্বিরদ ও বারাহ প্রভৃতি কালের কথা। প্রতিটি প্লাবন প্রলয়ে নর্মদা উপত্যকার আদি মানব সভ্যতা রক্ষা পেয়েছে। একে নর্মদা মায়ের কৃপা ছাড়া আর কি বলবো। পুরাপলীয় যুগে টিকে থেকে থেকে পৌঁছেছে নবপলীয় সভ্যতায়, তারপরেও এগিয়ে চলেছে মানব সভ্যতার ধারা। আদিম সেই সপ্তকল্প ধরে মানব সন্তান মার্কণ্ডেয়কে রক্ষা করেছিলেন একার্ণবে ভ্রমত্তেকা অমৃত নির্ঝরিণী অমৃতময়ী নর্মদা। কথা শেষ করেই মহাপুরুষ তড়িৎ গতিতে মন্দিরস্থ গর্ভগৃহে ঢুকে গেলেন। নর্মদা তটবাসী এই মহাত্মার পাণ্ডিত্যের গভীরতা আমাকে মুগ্ধ করল।
প্রাচ্য ও পাশ্চাত্য বিদ্যায় কৃতবিদ্য। তাকেও নর্মদা নাঙ্গা ফকির করেছেন। তিনি খুঁজে পেয়েছেন নর্মদা মায়ের মধ্যে অমৃতকে, যে অমৃত জগৎ ও জীবনকে ভুলিয়ে দেয়। সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরে নর্মদা মাকে প্রণাম করে ধর্মশালায় যখন ফিরে এলাম, তখন দেখি সুমের দাসজি এক উদাসী সাধুর সঙ্গে ইষ্টগোষ্ঠীতে মত্ত। আমিও একধারে বসে গেলাম। উদাসী সাধু সুর করে গান গাইছেন। সে গানের বাংলা অর্থ, হে তত্ত্বজ্ঞ, নির্বাণ পদটি বুঝিয়া গ্রহণ করো। সন্ধ্যা সমাগমে সূর্য কোথায় থাকেন বলিতে পারো? তথায় উচ্চ নাই নিচে নাই, অর্থাৎ উচ্চ নিচের ভেদাভেদ জ্ঞান নেই, ঢেলা নেই, ইট নেই, পর্বত নাই। কেউ সেইখানে গান করছে না, তথাপি সেখানে অনুক্ষণ মহাসঙ্গীতের তরঙ্গ উঠছে। তথায় কোনো মন্দির নাই, বিচারক নাই, তৃষ্ণা নাই, অথচ তথায় সহস্র সহস্র গাভীর যুগপৎ দোহন হচ্ছে। তথায় দেখি নিত্য অমাবস্যা বর্তমান, নিত্য পূর্ণমাসীও বিরাজিত। নবগ্রহগুলি যেখানে শ্রেণীবদ্ধভাবে অবস্থান করছে। হে তত্ত্বজ্ঞ, আমি তোমাকে জিজ্ঞাসা করি, কখন কোন ক্ষণে হৃদয়ের গ্রহণ উপস্থিত হয়? তুমি যদি এইটুকুও না জানো, তাহলে গুরু তোমার কানে কোন মন্ত্র বা শব্দ প্রবেশ করালেন? অমরকণ্টক পাহাড়ে আজ নবম দিন। ভোরে উঠেই সুমের দাসজি রুটি তৈরি করে নিয়েছেন। আমি স্নানের পর নর্মদা মন্দিরে গিয়ে হোম সেরে আসার পর বেলা 9টা নাগাদ তিনি আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে কপিলধারার উদ্দেশ্যে রওনা হলেন। পূর্ব পশ্চিমগামী অমরকণ্টকের প্রধান রাস্তা ধরে স্থানীয় লোকদের বসতি পেরিয়ে পরপর 3টি নালা অতিক্রম করলাম। তার মধ্যে একটি নালার নাম বৈতরণী। একদিকে নর্মদা, তার তীরে তীরে ঘন অরণ্য, অন্যদিকে বিস্তীর্ণ সমতল ক্ষেত্র, কুশজাতীয় ঘন সন্নিবিষ্ট তৃণে পরিপূর্ণ। সেই ঘাস ঠেলে যেতে যেতে দুজনেরই সর্বাঙ্গ ছড়ে যেতে লাগলো। কোথাও এক মানুষ, কোথাও বা 2-3 মানুষ, উঁচু দুর্ভেদ্য তৃণের প্রাচীর। তারই মধ্যে যে ক্ষীণ পথের রেখা, তা 4-5 বার খুঁজে খুঁজে বের করতে লাগলেন সুমের দাসজি। প্রায় 20-25 মিনিট হাঁটার পরেই হঠাৎ তিনি আমার হাত জাপটে ধরে থমকে দাঁড়ালেন। তার আঙুলি সংকেত লক্ষ্য করে দেখতে পেলাম একটা 5-6 হাত লম্বা সাপ মাত্র 5-6 হাত দূরেই পথের ওপর শুয়ে আছে। তার লেজ ও মাথা ঘাস বনের মধ্যে। সুমের দাসজি আমাকে হর নর্মদে হর জপ করতে বলে নিজেও আমার সঙ্গে মৃদু কণ্ঠে বলতে লাগলেন, হর নর্মদে হর। মিনিট 3-4 পরেই দেখলাম সাপটা ঘাস বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কোনো মতে অতি কষ্টে ঘাস বনের বাইরে পৌঁছে বাঁচলাম। কিছু দূর পরেই দেখলাম কতগুলি বড় বড় পায়ের ছাপ। ভালো করে পর্যবেক্ষণ করে সুমের দাসজি বললেন, इसलिए हमका कहूँ मुंडा महारण्य नजदीक है। देखिए 2 किस्म के छाप, ये है सांबर हरिण का और ये है शेर का। सांबर হরিণের পায়ের ছাপ দেখে মনে হলো সেগুলি এদেশি গরুর চেয়ে বড়, আর বাঘের পায়ের ছাপ দেখে অনুমান করলাম সম্বর হরিণের পেছনে যে ব্যাঘ্র মহারাজ ধাওয়া করে গেছে, তার কলেবর কলিকাতার পশুশালার যে কোনো রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে বড় হবে, ছোট হবে না। নর্মদাকে বাঁয়ে রেখে উত্তর পশ্চিমে আমরা হেঁটে চলেছি। এবার পথ ক্রমশ ঊর্ধ্বে উঠেছে। পাশাপাশি 2 জন মানুষ এই খাড়া সংকীর্ণ পথে হাঁটতে পারবো না। সুমের দাসজি আগে আর আমি পেছনে। এইভাবে পাকদণ্ডী পথে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। নিচেই খরস্রোতা নর্মদা গর্জন করতে করতে ছুটে চলেছে। জঙ্গল ক্রমশ গভীর হতে গভীরতর হচ্ছে। দুধারে মোটা মোটা গাছের গুঁড়ির মাঝখানে যেটুকু ফাঁক আছে, সেই সংকীর্ণ পাকদণ্ডী দিয়ে অতি সন্তর্পণে হাঁটতে হচ্ছে। দুধারের বড় বড় গাছগুলি সুমের দাসজি চিনিয়ে দিচ্ছেন। ইয়ে হ্যাঁ সালা, ইয়ে হ্যাঁ সাজা, ইয়ে হ্যাঁ সাজা, হই হ্যাঁ শালা और ইয়ে হ্যাঁ সাজা। এখানে অরণ্যের একটা বৈশিষ্ট্য চোখে পড়ল। পাশাপাশি 2টি শালাই বা 2টি সাজা গাছ কোথাও দেখলাম না। একটি সাজা, একটি শালা, পরেরটি সাজা, তারপরেরটি শালাই। এইভাবে একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় প্রকৃতি রানী যেন ওই 2 জাতের গাছকে নিজের বুকে ফুটিয়ে রেখেছেন। তাতে প্রকৃতির অপূর্ব মনোহারিত্ব ফুটে উঠেছে। উভয় গাছের পরিধি উচ্চতা প্রায় সমান, কিন্তু রং আলাদা। শালাইয়ের রং ধূসর,
সাজার রং কালো, ধূসর কালো, কালো ধূসর। এইভাবে বনপথের বিচিত্র বর্ণবিন্যাস আর কোথাও আছে কি না জানি না। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।